আচ্ছা দেখেন তো রেকর্ডিং কি লেখা উঠছে, রেকর্ডিং লেখা উঠছে নাকি দেখেন তো। জি স্যার, উঠছে স্যার। জি স্যার। আচ্ছা তাহলে আইবি প্লাস কি আইসি ইকুয়াল টু আই, আর আইবি সমান সমান কি জানে, আইবি ইকুয়াল টু কি আইবি বাই আইসি ইকুয়াল টু কত, আইবি বাই আইসি ইকুয়াল টু কি বিটা না, বিটা আবার কি আইসি বাই আই, আইসি বাই আই ইকুয়াল টু কি আলফা, আলফা। আচ্ছা ধরেন আলফা যেহেতু আই বাই আইসি ইকুয়াল টু আলফা, তাহলে আমরা আলফা ইকুয়াল টু আই বাই আইসি ডিভাইডেড বাই আই না, আইসি ডিভাইডেড বাই আই। এটাকে যদি আমরা ধরেন 2 নম্বর ইকুয়েশন ধরি, আর উপরেরটাকে 1 নম্বর ইকুয়েশন ধরি, হ্যাঁ 2 নম্বর ইকুয়েশনটাকে আমরা কি করব, ভাগ করব কি দিয়ে, আইবি দিয়ে ভাগ করব। আচ্ছা ডিভাইডিং ইকুয়েশন কত 2, ইকুয়েশন 2 উইথ আইবি, আইবি দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে আইবি দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, আলফা ইকুয়াল টু আইসি বাই আইবি, অথবা নিচে থাকবে আই ডিভাইডেড বাই আইবি, আই ডিভাইডেড বাই আইবি। তো তাহলে আই, এটা দেখেন আইসি ডিভাইডেড বাই আইবি, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আইসি ডিভাইডেড বাই, এখানে ভুল লেখা হয়েছে, এটা হবে আইসি, হ্যাঁ আইসি ডিভাইডেড বাই আইবি, আইসি ডিভাইডেড বাই আইবি ইকুয়াল টু কি বিটা। তো আমি এর পরিবর্তে কি লিখতে পারি, আচ্ছা এটাকে আবার এইভাবে লেখা যায়, এখানে কি লেখা যায়, আইসি ডিভাইডেড বাই আইবি ইকুয়াল টু বেটা। তো আমি কি লিখতে পারি, বেটা ডিভাইডেড বাই আই এর পরিবর্তে কি আইবি প্লাস আইসি লিখতে পারি নাকি, নিচে আই আছে, আই এর পরিবর্তে আইবি প্লাস আইসি ডিভাইডেড বাই কি আইবি, আইবি ডিভাইডেড বাই আইবি ইকুয়াল টু 1 হবে না। এটাকে যদি আবার মডিফিকেশন করে নেই, এখানে নিয়ে আসি, তো নিয়ে আসলে কি হবে, আলফা ইকুয়াল টু বেটা ডিভাইডেড বাই 1 প্লাস আইসি ডিভাইডেড বাই আইবি, আইসি ডিভাইডেড বাই আইবি। আইসি ডিভাইডেড বাই আইবি ইকুয়াল টু কি, অতএব আলফা ইকুয়াল টু কি হচ্ছে, আলফা ইকুয়াল টু বেটা ডিভাইডেড বাই
1 প্লাস বিটা 1 প্লাস বেটা। এটা হচ্ছে একটা রিলেশনশিপ আসলো, বেটা ইকুয়াল টু এটা। তো এইবার আমরা স্যার। হ্যাঁ বলেন। হ্যালো। স্যার ওই যে ডিভাইডিং বুঝি নেই স্যার, ডিভাইডিং ডিভাইডিং ইকুয়েশন 2 উইথ আইভি। আইভি দিয়ে ইকুয়েশন 2 কে ভাগ করছি, এই যে আইসি ডিভাইডেড বাই আইভি, আই ডিভাইডেড বাই আইভি। স্যার ডিভাইডিং আইবি করেন স্যার, আইবি নিচে থাকবেন আলফা নিচে। কোনটা? আইসি ডিভাইডেড বাই আইভি নেই স্যার। বুঝেন নাই? আচ্ছা আমি বললাম যে আলফা ইকুয়াল টু, আমি এই যে দেখেন, আমি যদি আইসি ডিভাইডেড বাই আইভি দেই আর আই ডিভাইডেড বাই আইভি দেই, তার মানে কি আইবি আর আই যদি এই দুটা ইকুয়েশন ঠিক এক আবার সরলীকরণ করে লিখি, তাহলে রেজাল্ট কি হবে? আইসি ডিভাইডেড বাই আই হবে না? কাটাকাটি হয়ে যাবে, এই যে আইবি আইবি কেটে যাবে। তো এইখানে আলফা ইকুয়াল টু আইসি বাই আই মানেও যে কথা, আলফা ইকুয়াল টু আইসি বাই আইবি ডিভাইডেড বাই আই আই বাই আইবিও একই কথা। বুঝতে পারছেন? এবার ক্লিয়ার নাকি এখনো কনফিউশন আছে? আমি বোথ সাইড ডিভাইড করি নাই, শুধু ভ্যালুটা চেঞ্জ তো মানে আলফা নিচে বোথ সাইড করেন নাই, মানে ডান সাইড করছেন। ডান সাইড করছি শুধু। মানে এই এটা করাও যে কথা, মানে আইসি বাই আই রাখাও একই কথা। এটা আমি চেঞ্জ করলাম কারণ হচ্ছে আমার রিলেশনশিপ বের করতে হবে, যেহেতু আমি জানি আইসি বাই আই। তাহলে তো এটা লেখার দরকার ছিল না স্যার। লেখার দরকার ছিল ডিভাইডিং ডিভাইডিং স্যার, এটা তো লেখার দরকার তাহলে ছিল না, ডিভাইডিং ইকুয়েশন 2 কে আইবি দ্বারা ভাগ করে। আচ্ছা ইকুয়েশন রাইট সাইড অফ ইকুয়েশন, আচ্ছা রাইট, এখানে এই কথা ডিভাইডিং রাইট সাইড। রাইট সাইড, রাইট সাইড কথাটা লেখা লাগবে। আচ্ছা যাই হোক, এটা লিখে দিই, না হলে আবার আপনার কনফিউশনই থাকবে। আচ্ছা ডিভাইডিং of equation 2 with, আচ্ছা উইথ হচ্ছে আইবি, আইবি দিয়ে ভাগ করলাম রাইট সাইড ইকুয়েশন 2 এর, ঠিক আছে, উইথ আইবি। তাহলে এখন এইবার ঠিক আছে নাকি? এবার বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এটা হলো বিটা আলফা ইকুয়াল টু বিটা প্লাস 1, তাহলে আমি যা লিখে রাখি আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। এটা তো লেখাই যায় না দেখি এখানে। আচ্ছা এটা একটু নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা এখান থেকেই যাই, অসুবিধা নাই, এখানে লিখতে সমস্যা হচ্ছে। আচ্ছা এখানে যা আছে এখান থেকে যাই, এখান থেকে আমরা আরো ডেরাইভ করতে পারি। কি রকম? যেটা হচ্ছে আমরা কি করতে পারি, এই যে আলফার বাম পাশে আমরা 1 প্লাস বেটা নিয়ে আসতে পারি, তাই না? ডান পাশে আমি 1 প্লাস বেটা নিয়ে আসলে কি হবে? আলফা ইকুয়াল টু আলফা ইন্টু 1 প্লাস বেটা ইকুয়াল টু এখানে কি বেটা বেটা। তো এখানে তারপরে আমি যে কাজ করব সেটা হচ্ছে এটা গুণ করে দেব, এখানে এইভাবে দেওয়া যায়। তারপরে গুণ করে দিলে কি হবে? আলফা আলফা বেটা আলফা বেটা ইকুয়াল টু এখানে কি বেটা। এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করি, ফার্দার সিম্পলিফিকেশন নিয়ে আসি, কি নিয়ে আসবো? বেটাকে ওই অপোজিট পাশে
নিয়ে যাব, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব আলফা বিটাকে। তাহলে কি হবে, বেটা আলফা ইকুয়াল টু হবে বেটা প্লাস আলফা বিটা নাকি? স্যার এখানে প্লাস হবে স্যার, নিচের লাইনটা ভুল আছে। ও প্লাস হবে এটা, আচ্ছা এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস হবে আল বেটা মাইনাস বেটা মাইনাস কি আলফা, আলফা বেটা নাকি? আলফা বেটা, আলফা বেটাকে এই পাশে নিয়ে আসছি, তো তারপরে কি আলফা যদি আমি নিয়ে রাখি আর এটা বেটা যদি কমন নেই, ধরেন বেটাকে কমন নিলাম, বেটাকে কমন নিলে কি হয়ে যাবে 1 মাইনাস আলফা নাকি? তাহলে বেটা ইকুয়াল টু কি হবে, বেটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। ঠিক আছে, বোঝা যায়, এটা দেখা যায়। স্যার বুঝে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে রিলেশনশিপ, বেটার সাথে বেটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা এখানে, আর হচ্ছে আলফা ইকুয়াল টু বেটা ডিভাইডেড বাই 1 প্লাস বেটা বা বেটা প্লাস 1। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি রিলেশনশিপ। আর গামা ইকুয়াল টু কি বেটা প্লাস 1 নাকি, মনে আছে? গামা ইকুয়াল টু বেটা প্লাস 1। আচ্ছা একটু 1 মিনিট, আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনারা সবাই কি অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন? এখনো দেয় নেই স্যার। অ্যাটেন্ডেন্স গুলো একটু দিয়ে দেন, আমি নিয়ে নেব। 6A 1। আচ্ছা, তাহলে আপনার 17 জন দেখা যাচ্ছে মাত্র, ঘটনা কি, আর বাদ বাকিরা কই? আচ্ছা এইবার আমি হচ্ছে ইয়ের দিকে যাই, আমরা একটু শীটে চলে যায়, শীটে গিয়ে দেখি। আচ্ছা আপনাদের এখানে এরপরে আপনাদের অ্যাম্পলিফায়ার সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছিল গত ক্লাসে, মনে হয় দেওয়া হয় নাই নাকি, দেওয়া হয়েছিল না অ্যাম্পলিফায়ার? স্যার। না স্যার। আচ্ছা, অ্যাম্পলিফায়ার কি জিনিস বল, নরমালি অ্যাম্পলিফায়ার নাম শুনছেন কখনো? অ্যাম্পলিফায়ারের এই যে আপনারা ওই যে জি স্যার, এমপ্লিফাই করা মানে স্যার বর্ধিত করা স্যার। হ্যাঁ, বর্ধিতকরণ করা। এটা কি করে যে আপনার বিভিন্ন ধরনের কনসার্ট টনসার্ট দেখেন বা বিভিন্ন ধরনের এই যে মাইক তো সব জায়গায় ব্যবহার করা হয়। তো মাইকের যে মাইক মাইক্রোফোন যে বক্সের সাথে লাগানো থাকে, ওই বক্সটাই কি অ্যাম্পলিফায়ার বক্স। ঠিক আছে, মিক্সার বক্স প্লাস অ্যাম্পলিফায়ার বক্স, মিক্সিংও করে, মানে স্যার সাউন্ড বাড়ানোর কাজে ব্যবহার হয়। অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফিকেশন সাউন্ড বৃদ্ধি করে, ঠিক কথা বলছেন। তো এখন অ্যাম্পলিফায়ারের কাজটা হচ্ছে বৃদ্ধি করা, অ্যাম্পলিফিকেশন সিগন্যালটাকে বাড়িয়ে দেওয়া। যদি ছোট সিগন্যাল থাকে বড় সিগন্যাল করবে, বড় বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার আছে, আবার কিছু কিছু অ্যাম্পলিফায়ার আছে যেটা সিগন্যালটাকে কমায়ও দেয়। বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার আছে, অ্যাটেনিউয়েটরও আছে। হ্যাঁ, তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা যদি একটা উদাহরণ দেখতে পারি যে অ্যাম্পলিফায়ার আসলে কি জাতীয় হয় বা কিভাবে আমরা তৈরি করে থাকি সাধারণত। এই জাতীয় সার্কিট আপনারা সচরাচর বিভিন্ন জায়গায় দেখতে পারেন, যেখানে কমন এমিটার ইউজ করা হয়, কমন এমিটার কনফিগারেশন, সেসব জায়গায় এই জাতীয় সার্কিট দেখা যায়। তো এই সার্কিটটা এটা কি, প্রথমে এখানে যদি এমিটার হয়ে থাকে,
তাহলে এটা কি উপরেরটা কি কালেক্টর আর এটা কি বেস। আর এখানে ইনপুট সিগন্যাল না হয়, এটা যে প্লাস 12 ভোল্ট বা 10 ভোল্ট 10 ভোল্ট দিলাম, ধরেন 10 ভোল্টের একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই রেল। তার ইনপুটটা আমরা কোথা থেকে নেব? ইনপুটটা এই যে বেজ আর হচ্ছে এমিটার থেকে ইনপুট, আর কালেক্টর এবং এমিটার থেকে এর আউটপুট। আচ্ছা, এই যে এর আগে আপনাদেরকে বলছিলাম যে কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর, এই সার্কিটটা কি বলেন? কমন কোনটা কমন আছে বলেন দেখি, বলতে পারবেন? দীপুচন্দ্র বা গোলাম কিবরিয়া বলেন দেখি, গোলাম কিবরিয়া। কমন। হ্যাঁ, কমন কোনটা কমন আছে এক্ষেত্রে? আমি বলছিলাম না কমন, কমন বেস, কমন এমিটার বা কমন কালেক্টর, এই জায়গায় কোনটা কমন? কালেক্টর স্যার ইমিটার স্যার। এমিটার কমন, কালেক্টর কেবল কালেক্টর স্যার। কালেক্টর তো কমন না, কমন কালেক্টর। ইনপুটের সাথে কালেক্টর আছে, আউটপুটের সাথে কালেক্টর আছে। ইমিটার স্যার। ইনপুটের সাথে এমিটার আছে, ইনপুটের সাথে কালেক্টর, আউটপুটের সাথে এমিটার আছে। এমিটারটা দুই দিকেই আছে, আউটপুটের সঙ্গে ইনপুটের সাথেও আছে, আউটপুটের সাথে। ইমিটারটা কমন স্যার। এজন্য এমিটারটা হচ্ছে কমন। তো এটা একটা কমন এমিটার সার্কিট কনফিগারেশন দেখানো হয়েছে বা সার্কিট কানেকশন বলতে পারেন। তো এখানে ধরেন 30 ওহমস, আর এখানে যদি 60 ওহমস এর রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স দিলাম, এটা 60 ওহমস, এটা 30 ওহমস, তাহলে এখানে ধরেন 1 কিলো ওহমস একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে এখানে এই যে এখানে দেখেন আমাদের প্রথম শর্তটা কি, কোনো ট্রানজিস্টরকে অন করতে গেলে প্রথমে কি করতে হবে? কোনো ট্রানজিস্টরকে অন করতে গেলে প্রথমে যে এমিটার বেস যে জাংশন আছে, ট্রানজিস্টরের ভেতরে কয়টা জাংশন আছে বলেন দেখি? এর আগে বলছিলাম, মনে আছে কিনা দেখি আপনাদের। টোটাল কয়টা জাংশন থাকে ট্রানজিস্টরে? দুইটা জাংশন থাকে, তাই না? এমিটার বেস জাংশন আর দুইটা স্যার। হ্যাঁ, কয়টা থাকে বলেন? তিনটা না দুইটা না একটা? কয়টা জাংশন? তিনটা পা তিনটা, তার মধ্যে জাংশন কয়টা থাকবে? ইমিটার জাংশন কয়টা থাকবে? এই যে এখানে এনপিএন ট্রানজিস্টর, ঠিক আছে? দুইটা স্যার। ইমিটার ভেতর এই যে এখানে দুইটা জাংশন থাকে, এই যে এটা একটা জাংশন, এটা যদি বেজ হয়ে থাকে, এটা হচ্ছে এমিটার হয়ে থাকে, আর এটা কালেক্টর হয়ে থাকে, তাহলে কয়টা জাংশন আছে? এমিটার বেজের মধ্যে একটা জাংশন, আর কালেক্টর বেজের মধ্যে আরেকটা জাংশন। তাহলে এই যে এটা একটা জাংশন, 1 নাম্বার জাংশন, আর এটা হচ্ছে 2 নাম্বার জাংশন, ঠিক আছে? তাহলে দুই নম্বর দুইটা স্যার। দুইটা জাংশন। তাহলে এখানে তো অবশ্যই দুইটা জাংশন থাকবে। প্রথম যে শর্ত হচ্ছে এমিটার বেজের মধ্যে যে জাংশনটা আছে, এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস, আর কালেক্টর বেজের মধ্যে যে জাংশনটা আছে এটাকে কি রিভার্স বায়াসে রাখতে হবে। তো আমার এটাকে ফরওয়ার্ড বায়াস করতে গেলে কি করতে হবে? এটা কি এন টাইপ, এটা কি পি টাইপ, এটা এন টাইপ। তাহলে ধরেন এই এমিটার বেসটাকে আমি ফরওয়ার্ড বায়াস করব, তাহলে কি করতে হবে বলেন দেখি? এন টাইপ তো এটা এন টাইপ, পি টাইপ, এটা এন টাইপ। তাহলে কি করতে হবে? এমিটার আর বেজের মধ্যে এন এর সঙ্গে এন এর সাথে কি পজিটিভ, এন এর সাথে পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে? এন হচ্ছে নেগেটিভ স্যার। নেগেটিভের সাথে সংযুক্ত, এই যে এন, এই যে এনটাকে নেগেটিভের সাথে সংযুক্ত করা হয়েছে, ঠিক আছে? আর পি হচ্ছে পজিটিভ, এই পজিটিভটাকে যে পজিটিভের সাথে সংযোগ করা হয়েছে, এখানে ভোল্টেজ ডিভাইডার দিয়ে এখানে প্রায় 6 ভোল্টের উপরে আছে, 6.6 ভোল্টের মতো আছে, 6.6 ভোল্ট দেওয়া হচ্ছে, 6.6 ভোল্ট।
ঠিক আছে। তো তাহলে এখানে 6.6 ভোল্ট আসছে, আর এখানে আসছে হচ্ছে 0 ভোল্ট। এটা কি গ্রাউন্ড মানে কি 0 ভোল্ট। তাহলে এটা কি হয়েছে, এই যে জাংশনটা ভেতরে যে জাংশনটা, এটা কি ফরওয়ার্ড বায়াস হয়েছে না? অর্থাৎ এমিটার বেস জাংশনটা তখন ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। এখন কালেক্টর বেস জাংশনটা কি আছে, রিভার্স বায়াস। কালেক্টর আর বেজের মধ্যে জাংশন রিভার্স বায়াস কেন? এখানে যে ভোল্টেজটা দেওয়া হয়েছে তার চেয়ে এখানে কি কম ভোল্টেজ দেওয়া হয়েছে। এখানে যদি 10 ভোল্ট থাকে, এখানে দেওয়া হয়েছে কত, 6.6 ভোল্ট। তো 10 ভোল্টের হচ্ছে 6.6 ভোল্ট কি কম না বেশি? কম। তাহলে এই যে কালেক্টরের তুলনায় কালেক্টরকে পজিটিভের সাথে সংযুক্ত করা হয়েছে, আর এই বেসটাকে ইয়ের সাথে সংযুক্ত করা হয়েছে, করে যে ইয়ে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে কি অ্যাম্পলিফায়ার সার্কিট। এটা একটা অ্যাম্পলিফায়ার সার্কিট। তো এখানে যদি আমি কোনো একটা ইয়ে দেই, ইনপুট সিগন্যাল দেই, ইনপুট সিগন্যাল বলতে কি, আমার নর্মালি কি আছে, এখানে তো বায়াসিং হয়ে আছে, অর্থাৎ প্রপার বায়াসিং হয়ে আছে। আমার যে অ্যাম্পলিফিকেশনের জন্য যা দরকার ঠিক তাই হয়ে আছে। তো এর ভেতরে আমি 20 মিলি ভোল্টের একটা সিগন্যাল পাঠালাম, 20 মিলি ভোল্ট সিগন্যাল পাঠালে আমরা আউটপুটে কি কত পাবো, এটা যদি ধরেন 10 গুণ বাড়ায় তাহলে কি হবে, 20 ভোল্ট। 20 ভোল্ট পাওয়া যাবে, বলেন? 20 ভোল্টের সিগন্যাল 100 গুণ যদি বাড়ান তাহলে কত হবে, মিলি ভোল্ট। 1000 মানে মিলি মানে কি হাজার, 20/1000। আচ্ছা, এটা 20 মানে কি, এখানে কেটে গেল, তাহলে 2/100 থাকতে পারে। ধরেন 2/100 আছে এখানে। আর আউটপুটে আমি হচ্ছে কি করেছি, আউটপুটে আমি বাড়াইছি হচ্ছে আরো কি বললাম, 100 গুণ যদি বাড়াই দেন ভাই, 1000, 100 গুণ বাড়ালে এখানে 2 ভোল্ট পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত ভোল্ট পাওয়া যাবে, 2 ভোল্ট। তাহলে এখানে 2 ভোল্ট আমরা একটা সিগন্যাল পাবো। তো 20 মিলি ভোল্টের যদি আমরা কোনো সিগন্যাল দেই, তাহলে আমরা আউটপুটে কি পাবো, 2 ভোল্টের একটা সিগন্যাল পাবো। তার মানে কি, এই 20 মিলি ভোল্টটাকে 2 ভোল্টে কনভার্ট করতে, তার মানে 100 গুণ বাড়ায় দিয়েছে। তো এই যে 100 গুণ বাড়ায় দিল, এটা কি, এটাকে কি বলা হয়, অ্যাম্পলিফিকেশন বলা হয়। ঠিক আছে, এই জিনিসটা কি অ্যাম্পলিফিকেশন, বুঝতে পারছেন? তো তাহলে এখন আমরা এই ইয়েতে চলে যাই, দেখি ওই আপনাদের বইয়ে চলে যাই, বা নোট, ক্লাস নোট যেটা দেওয়া হয়েছে, লেকচার শিট, সেটাতে যাই। তো এখানে ওই জিনিসই বলা হয়েছে যে অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করে। এখানে কমন বেস দেখাইছে, আমি আপনাদেরকে কমন ইমিটার দেখালাম। এখানে কি দেখাইছে, বেসটা কমন, আর সিগন্যালটা নিয়েছে হচ্ছে এমিটার থেকে সিগন্যাল নিয়েছে, আউটপুট গিয়েছে এখানে। তো যাই হোক, এখন আমরা একটু ম্যাথ দেখি। হ্যাঁ, এ কমন বেস ট্রানজিস্টর, a common base transistor amplifier has an input resistance of 20 ohms। তাহলে একটা কমন বেস অ্যাম্পলিফায়ার, এই যে উপরের মতো কমন বেস অ্যাম্পলিফায়ার দেওয়া হচ্ছে, এরকম একটা অ্যাম্পলিফায়ার ইউজ করতেছে। এই অ্যাম্পলিফায়ারের ইনপুটে দেওয়া ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে 20 ohms, ইনপুট রেজিস্ট্যান্স 20 ohms, and output resistance 100 kilo ohms। এর আউটপুট রেজিস্ট্যান্সটা 100 kilo ohms। The collector load 1k load resistance ইউজ করা হয়েছে। If a signal of 500 millivolt is applied between emitter and base, find the voltage amplification, assuming that alpha AC equal to nearly 1, alpha AC সমান সমান 1 ধরে নিতে হবে। তো এইবার আমরা দেখি
আমরা চাই ইয়েতে যাই, হোয়াইট বোর্ডে যাই, হোয়াইট বোর্ডে গিয়ে আচ্ছা এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, তো আমাদের কি বলা হয়েছে, ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহমস। তাহলে এমিটারের মধ্যে দিয়ে কি হয়েছে, কানেকশন দেওয়া হয়েছে, ইনপুট কানেকশন। তাহলে এমিটার কারেন্ট কত হবে, আই, এমিটার কারেন্ট আই ইকুয়াল টু কি, ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ভি ইন ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স আর ইন, ইনপুট রেজিস্ট্যান্স। তো ইনপুট ভোল্টেজটা বলা হয়েছে কত, 500 মিলিভোল্ট, 500 মিলিভোল্ট বলা হয়েছে না, 500 মিলিভোল্ট। পাঁচশো মিলিভোল্ট, আর এখানে আর রেজিস্ট্যান্স দেওয়া আছে কত, 20 ওহমস। তো এমিটার কারেন্ট কত হবে, 25 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে এমিটার কারেন্ট হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার। তো এখন আমার হচ্ছে বলছে কি, আলফা, আলফা ইকুয়াল টু কি, আমরা জানি আলফা ইকুয়াল টু আইসি বাই আইই। তাহলে এখানে কি আছে, আলফার মান দেওয়া হয়েছে 1, 1 ইকুয়াল টু আইসি বাই আই, ঠিক আছে। 1 ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আই। তাহলে এবার কি হবে, আই কি হবে, এই পাশে চলে আসবে। তো আই ইকুয়াল টু আইসি, তার মানে আই এর যে কারেন্ট, আইসির কারেন্টও কি একই হবে নাকি, ইকুয়াল টু কত, 25 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তো 25 মিলি অ্যাম্পিয়ার যদি হয়ে থাকে, তাহলে 1 কিলো ওহম দিয়ে গুণ করলে এখানে ভোল্ট বের হবে। তো আউটপুট ভোল্টেজ, আউটপুট আউটপুট ভোল্ট কত হবে, 25 গুণ 25 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 1 কিলো ওহমস, 1000। এখানে দেখেন মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে ভাগ করলে কি, ডিভাইড করলে, এখানে আসলে এখানে 1000 যেহেতু ওহমস দিয়েছে, 1 কিলো ওহমস, তাহলে 25 মিলি অ্যাম্পিয়ারকে যদি আমি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে যাই, তাহলে কি হবে, 25 ডিভাইডেড বাই 1000 ভাগ করলে কি হবে, অ্যাম্পিয়ার হয়ে যাবে। তো এখন যেহেতু এখানে ইন্টু 1000 ওহমস আছে, তাহলে এখানে ওহমসটা থাকবে না, যাই হোক আমি লিখলাম 1000 ওহমস। তাহলে এখানে কাটাকাটি করলে কি হবে, ইকুয়াল টু 25 ভোল্ট। আচ্ছা, আউটপুটে তাহলে আমরা 25 ভোল্ট, গেইন ইকুয়াল টু, গেইন বা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ইকুয়াল টু কত, ভি আউট ডিভাইডেড বাই ভি ইন, ভি আউট
ডিভাইডেড বাই ভি ইন, তাহলে ভি আউট ইকুয়াল টু কত? 25। আর ভি ইন কত? 500 মিলিয়ন। পাঁচশো মিলিয়ন মানে কি এখানে যে 0.005 নাকি বা হাফ অ্যাম্পিয়ার, 500 মিলি অ্যাম্পিয়ার মানে কি 0.5 অ্যাম্পিয়ার। অথবা এখানে কি দেওয়া যায়, 25 ডিভাইডেড বাই 0.5, এর কত আসে? 50 আসবে মনে হয় নাকি? হাফ হাফ দিয়ে ভাগ করলে কত আসে? 50 আসে, 50। তো অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর হচ্ছে এটার 50। ঠিক আছে, তো এইবার আমরা দেখি। স্যার ওই একটা জায়গায় বুঝি নেই স্যার, ওই আলফা সমান 1। ওটা বোঝেন নাই? এখানে বলছে যে এখানে দেখেন, স্ক্রিনে তো দেখা যাচ্ছে না স্যার। ও স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে কি বলছে, কমন বেস ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হ্যাজ ইনপুট রেজিস্ট্যান্স অফ 20 ওহমস। ইনপুট আছে 20 ওহমস, ঠিক আছে, রেজিস্ট্যান্স 20 ওহম, আউটপুট রেজিস্ট্যান্স 100 কিলো ওহমস, 1000 ওহমস আউটপুট রেজিস্ট্যান্স। কালেক্টর লোড ইজ 1 কিলো ওহমস, 1 কিলো ওহমস রেজিস্ট্যান্স হচ্ছে কালেক্টরের লোড। ইফ এ সিগন্যাল 500 মিলি ভোল্টের একটা সিগন্যাল আমরা ইনপুটে দিলাম, তাহলে এখানে বলতেছে যে অ্যাসিউম দ্যাট আলফা ইকুয়াল টু নিয়ারলি 1। এখানে বলা হয়েছে যে আলফা ইকুয়াল টু 1, ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে বলেই দিছে যে অ্যাসিউম করতে হবে আলফা সমান সমান 1। বুঝছি স্যার। তো আমি যদি জানি আলফা সমান সমান 1, তাহলে এই জন্য আমি আলফার মান 1 দিয়ে দিয়েছি এখানে, বোঝেন নাই? এবার বুঝছি স্যার। আলফার মানটা 1 বসাই দিছি, আলফা ইকুয়াল টু 1। তো আলফা ইকুয়াল টু 1 যদি হয় তাহলে কি হবে? আইসি সমান সমান আই হবে, যা আইসির যা মান সেটাই হবে আই এর মান। সহজ অঙ্ক স্যার। সহজ অঙ্ক। এখন বুঝাচ্ছেন স্যার, এখন বুঝি। পরীক্ষার হলে তো বুঝি না স্যার, পরীক্ষার হলে তো সব গোলে মালে যায় স্যার। সব ভুলে যান তাহলে তো মুশকিল। এখন বুঝাচ্ছেন, এখন তো বুঝি ভালো। আচ্ছা, আচ্ছা, তারপরে যেগুলো আছে আমরা একটু দেখি, এই শীটে গিয়ে দেখি শীটে কি দেওয়া আছে। তো এটা দেওয়া আছে, এটা শেষ হয়ে গেল। এই যে ট্রানজিস্টর কানেকশন, এরা বলে এই যে কনফিগারেশন গুলাকে এখানে কানেকশন বলছে আর কি, একই জিনিস। কমন বেস কানেকশন মানে কমন বেস কনফিগারেশন, কমন এমিটার কনফিগারেশন এবং কমন কালেক্টর কনফিগারেশন, তিনটা। আচ্ছা, তিনটায় কমন করা যায়, সেই এখানে বেসটাই মেইনলি দেখাইছে, কমন বেস কানেকশন। এর আগে আমি যেগুলো দেখাইছিলাম আর কি, বুঝতে পারছেন? ওই জিনিসগুলো এখানে দেখাইছে। এখানে একটা জিনিস দেখানো আছে, সেটা হচ্ছে লিকেজ কারেন্ট। হ্যাঁ, লিকেজ কারেন্ট। এখানে দেখেন, কমন বেস কানেকশন দিলে, সাপোজ আমি ইনপুটটা, এই যে সিগন্যাল দেওয়া হয়েছে না, সিগন্যালটাই তো ইনপুট, আর আউটপুট তো আমরা অপোজিট প্রান্ত থেকে নেব। তো আমি যদি কোনো কারণে ধরেন এই যে ভিই যেটা আছে, ইনপুটের যে বায়াসিং ভোল্টেজ, এমিটার বেস বায়াসিং ভোল্টেজ যেটা আছে, এমিটার বেস বায়াসিং ভোল্টেজটাকে আমি আউট করে নিলাম, অর্থাৎ এখান থেকে সরাই ফেললাম। সরাই ফেলার পরে নর্মালি কি হওয়ার কথা, এর ভেতর দিয়ে কোনো কারেন্টের প্রবাহ হওয়ার কথা নর্মাল কন্ডিশন অনুযায়ী। অর্থাৎ আমরা যদি সুইচ অন না হয়, অর্থাৎ ট্রানজিস্টর যদি অন কন্ডিশনে না থাকে, তাহলে কি ট্রানজিস্টরের ভেতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে? না স্যার।
কোনো প্রবাহিত হওয়ার কথা না। কিন্তু আমরা কখন কারেন্ট প্রবাহিত করতে পারবো? যখন আমরা এই যে বায়াসিং করব, অর্থাৎ এমিটার বেস জাংশনের বায়াসিং প্রপারলি করব এবং কালেক্টর আর বেজের বায়াসিংটা কি প্রপারলি করব। যদি বায়াসিং সঠিক হয় তাহলে কি হবে, এর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহ হবে। আমি কি করলাম যে কালেক্টর আর বেজের মধ্যে রিভার্স বায়াস কন্ডিশনে রাখছি, অর্থাৎ কালেক্টর বেসকে আমি ব্যাটার পজিটিভ নেগেটিভের সঙ্গে দিয়ে এটাকে কি করছি, রিভার্স বায়াস কন্ডিশনে রেখেছি। কিন্তু আমি কি করলাম, এই যে ধরেন এটা কি বলে, বেজ আর এমিটার এর মধ্যে যে ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্সটাকে আমি কি করলাম, সরাই ফেললাম, এখান থেকে সরাই দিলাম। তার মানে সরাই দিলাম মানে এখানে ওপেন সার্কিট হয়ে থাকলো, ঠিক আছে। তো এটা সরাই দেওয়ার পর আমার কি হবে, নর্মালি এর কারেন্টটা এর ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার কথা না, কারণ তো এখানে তো রিভার্স বায়াস কন্ডিশন আছে, কালেক্টর বেস জাংশন, আর এটাও আমি ওপেন সার্কিট করে দিয়েছি, সরাই ফেলছি। কিন্তু দেখা যায় কি ওখানে সরাই ফেললেও, অর্থাৎ এমিটার বেজের যে কানেকশন, এটাকে যদি আমি সরাই ফেলি, বায়াসিং ভোল্টেজটাকে সরাই ফেললাম, সরাই ফেললেও দেখা যায় যে কিছু এইরকম যদি কানেকশন দিয়ে রাখা হয়, তারপরেও কিছু কিছু কারেন্ট এই ইয়ের ট্রানজিস্টরের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও সেই কারেন্টের মাত্রা খুবই কম, মানে খুবই কম মাত্রার কারেন্ট প্রবাহিত হয়, তারপরেও যেহেতু এর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, সেই কারেন্টটাকে তো আমরা সম্পূর্ণরূপে কি করতে পারি না, নেগলেক্ট করতে পারি না, তাই না? সম্পূর্ণরূপে বাদ দেওয়া যায় না। তো এই কারেন্টটাকে বলা হয় লিকেজ কারেন্ট, এবং এর মান কি হচ্ছে, যদি কমন বেস হয় তাহলে এখানে কি সিবিও হিসাবে, আইসিবিও, এখানে আই হচ্ছে লিখে, আইসিবিও বলতে লিকেজ কারেন্টকে বোঝাচ্ছে, এবং ওতে কি ওপেন সার্কিট, ওপেন সার্কিট বোঝাচ্ছে কি বিও, বেস বেস বেসটাকে, বেস এমিটার যেটা, এটা ওপেন, অর্থাৎ বেস এমিটারে আমি কোনো কানেকশন দেই নাই, বায়াসিং কানেকশন দেই নাই, ওপেন আছে, কিন্তু তারপরেও এই যে ট্রানজিস্টর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই কারেন্টটাকে লিকেজ কারেন্ট বলা হয়। এবং এই কারেন্টটাকে যদি এটা আইসিবিও হিসাবে বলা যেতে পারে, যে লিকেজ কারেন্ট, আইসিবিও মানে হচ্ছে লিকেজ কারেন্ট, অথবা বেজের বলা যেতে পারে ওপেন বেস কারেন্ট, ঠিক আছে। তো তাহলে টোটাল এখন যদি আমরা টোটাল কারেন্ট প্রবাহিত হচ্ছে ওর ভেতর দিয়ে কত, সেটার মাত্রা বের করতে যায়, তাহলে কি বের করা যাবে কিভাবে, যে কারেন্ট কালেক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই কারেন্ট প্লাস এই লিকেজ কারেন্ট, এই দুইটা কারেন্ট মিলেই হচ্ছে কি সম্পূর্ণ কারেন্ট। তো এটা এখানে দেখাইছে আর কি, এই যে প্লাস দিয়ে লিকেজ কারেন্ট দেখাইছে, এই লিকেজ কারেন্টের মান সিবিও হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে। তো এখানে আই, যেহেতু আমরা সূত্র জানি আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, তো আইসির মান এখানে বের করছে আলফা আই, আলফা আই কেন বের করছে, আইসি বাই আই ইকুয়াল টু কি আলফা হয় না, আইসি ডিভাইডেড বাই আই ইকুয়াল টু আলফা। সাপোজ ধরেন আমরা কি জানি, আইসি ডিভাইডেড বাই আই ইকুয়াল টু আলফা, আই ইকুয়াল টু আলফা। অতএব এখানে কি বোঝা যাবে, যে আইসি ইকুয়াল টু কি লেখা যায়, আইসি ইকুয়াল টু আলফা আই লেখা যায়। জি, তো এই জিনিসটাই ওখানে লিখছে আর কি। কোথায় গেল এটা,
আচ্ছা, তো এই যে এখানে দেখেন, এখানে কি আইসি ইকুয়াল টু আলফা আই প্লাস কি বলছে, দুইটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, ওই লিকেজ কারেন্টটা ধরা হয়েছে, এই যে লিকেজ কারেন্ট আইসিবিও, বেজ ওপেন থাকা অবস্থায় এমিটার বেজ এইটা যখন ওপেন আছে, অর্থাৎ এর ভেতর দিয়ে আমি কিছুই করি নাই, কোনো পাওয়ার কানেকশন কিছুই দেই নাই, তখন দেখা যায় যে ট্রানজিস্টর দিয়ে একটা সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই কারেন্টটাকে আইসিবিও হিসাবে বলা হয়। তো এখানে তাহলে এটাও কি হবে, ওর সাথে যোগ হয়ে যাবে। তো টোটাল কারেন্ট হবে হচ্ছে আইসি কারেন্ট সমান সমান কি কারেন্ট পাবো আমরা, কই গেল এটা, আসেই না, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না। এখানে আলফা আই প্লাস আইসিবিও, আইসিবিও, এই দুইটা কারেন্ট সমন্বয়ে কালেক্টর কারেন্ট। তাহলে আমরা যেহেতু আমরা কি জানি, আই ই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, আইসি প্লাস আইবি, তার মানে কি আই সমান সমান আইসি প্লাস আইবি। তো এখানে আমি ইয়ের পরিবর্তে কি লিখতে পারি, আইসির পরিবর্তে এই যে পুরাটা লেখা যায়, তাই না, আইসির পরিবর্তে ওই পুরাটাই লেখা যায়, আলফা আই প্লাস আইসিবিও। আচ্ছা, এটা এইদিকে নিয়ে আসি, ওখানে লেখার জায়গা নাই। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা কি নিয়ে আসতে পারি, তাহলে আই ইকুয়াল টু, এখানে এই আইসির পরিবর্তে আমরা কি লিখবো, এটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এই যে এটা, তার মানে আমি কি লিখতে পারি, আলফা আই প্লাস আই সিবিও, ঠিক আছে, প্লাস এখানে তাহলে কি দিলাম, আই ইকুয়াল টু এত প্লাস আইবি, প্লাস আইবি। তো এই জিনিসটাই এখানে দেখাইছে আর কি, ওই যে আপনার এখানে ওই জিনিসটাই দেখাইছে, আইসির পরিবর্তে ওই জিনিস বসাইছে, বসায় আইসিবিও, তো ঠিকই আছে। তো আইসি ইকুয়াল টু দেখা যায় এই যদি আমরা সমীকরণ তৈরি করি, তাহলে এখানে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু আইবি প্লাস আইসিবিও ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এরকম একটা ইকুয়েশন আমরা নিয়ে আসতে পারি বা তৈরি করে ফেলতে পারি। এটা একটু দেখে নিন আপনারা একটু ভালোভাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা কি, ইন এ কমন বেস কানেকশন আই ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার, আই এর মান হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, আইসির মান 0.95 মিলি অ্যাম্পিয়ার, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আইবি। তো খুবই সহজ, আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, আইবি ইকুয়াল টু কি, আই মাইনাস আইসি, তাই না। তাহলে কি হবে, খালি মাইনাস করে দিলে এই যে রেজাল্ট, এটা কি আর দেখানোর দরকার আছে। আচ্ছা, আর এই যে ইন এ কমন বেস কানেকশন কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর ইজ 0.9, তাহলে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর 0.9, এটা কি আলফা, আলফাটার মান হচ্ছে 0.9, ঠিক আছে। এখানে কি কমন কমন বেস কানেকশন, কমন বেস কানেকশনে এই অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর হচ্ছে আলফা।
আচ্ছা, এখানে ইন এ কমন বেস কানেকশন কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর ইজ 0.9, 0.9 যদি হয়ে থাকে তার মানে আলফার মান হচ্ছে 0.9। ইফ দ্য এমিটর কারেন্ট ইজ 1 milliampere, ডিটারমাইন দ্য ভ্যালু অফ বেস কারেন্ট। এমিটর কারেন্ট হচ্ছে 1 milliampere, তো বেস কারেন্টের মান বের করতে হবে। তো এখানে আলফা ইকুয়াল টু কি, আইসি ডিভাইডেড বাই আইই। তাহলে আইসি ইকুয়াল টু কি, আইসি ইকুয়াল টু আলফা আই। তো আই এর মান দেওয়া আছে 1 মিলিঅ্যাম্পিয়ার আর আলফার মান 0.9, আলফার মান 0.9। তো 0.9 1 দিয়ে গুণ করলে কালেক্টর কারেন্ট যা আসবে তাই। তাহলে কালেক্টর কারেন্ট হচ্ছে 0.9। তাহলে আমাদেরকে কি ডিটারমাইন দ্য বেস কারেন্ট, আমাদেরকে বেস কারেন্ট বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু আইসি, আইবি প্লাস আইসি। তাহলে আইবি ইকুয়াল টু কি, আই মাইনাস আইসি। তো আই এর মান হচ্ছে 1 মিলিঅ্যাম্পিয়ার আর আইসির মান হচ্ছে 0.9 মিলিঅ্যাম্পিয়ার। এই দুটো বিয়োগ করলেই হ্যাঁ এই দুটো বিয়োগ করলে যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের আইভির ভ্যালু। এটা খুবই সহজ না। এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এখানে কি এই যে ইন এ কমন বেস, এগুলা মনে হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন, এগুলা আর দেখানোর দরকার আছে? ঠিক আছে, সহজ। আচ্ছা, এবার ক্যারেক্টারিস্টিক্স, ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স। ট্রানজিস্টরের দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। কোথায় গেল? আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছিলেন না দেখতে পাচ্ছিলেন না? আমি যে দেখাচ্ছিলাম ওই সময় কি দেখতে পাচ্ছিলেন? জি জি স্যার। এটা পজ দেখাচ্ছিল কেন আমি বুঝলাম না। আচ্ছা, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বের করতে যাই, ট্রানজিস্টরের তো দুইটা জিনিস আছে, মানে দুইটা কি বলা যায়, জাংশন আছে। তো দুইটা জাংশনেরই কাজ আছে এখানে। একটা বিষয় হচ্ছে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স, বলতে হচ্ছে আমরা কি করব, ইনপুট কারেন্টটা, বেস কারেন্টটাকে কি রাখবো, স্ট্যাটিক রেখে দেবো, বুঝতে পারছেন? মানে একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট ভ্যালু রাখতে হবে। আচ্ছা, আপনাদেরকে এটা আমি একটু দিয়ে বুঝাই, একটা চিত্র আঁকে বুঝাই। সেটা হচ্ছে ধরুন এটা একটা ট্রানজিস্টর, ট্রানজিস্টরের কি কি আছে, তিনটা পোর্শন আছে, এমিটার বেস কালেক্টর, এনপিএন হোক বা পিএনপি হোক ট্রানজিস্টর। তাহলে প্রথমটা এখানে কি বেস, ধরলাম বেস, সরি এমিটার, এই প্রথমটা এমিটার, ঠিক আছে, প্রথমটা এমিটার, তারপরটা কি বেস, তারপরটা কালেক্টর। তো এখানে যদি এনপিএন হয় তাহলে এটা এন টাইপ, এখানে পি টাইপ আর এটা এন টাইপ। এইবার কারেন্টটা আমি হচ্ছে এমিটার, কালেক্টর থেকে এমিটারের দিকে আসতে পারে। তখন কারেন্টের ফ্লোটা যদি কালেক্টর থেকে এমিটারের দিকে হয় তাহলে ইলেকট্রন ফ্লোটা কি হবে, এমিটার থেকে কালেক্টরের দিকে না, ইলেকট্রনের প্রবাহটা কি হবে, উল্টা হবে না, কারেন্টের প্রবাহের উল্টা দিকে। তো এমিটার থেকে কালেক্টরের দিকে কি যাবে, কারেন্ট। এখানে এমিটার থেকে ইলেকট্রন প্রবাহ হবে আর কারেন্ট যাবে হচ্ছে কালেক্টর থেকে এমিটারের দিকে। তো এইবার আমি মনে করলাম যে তাহলে আমার কি হচ্ছে, কারেন্টের, আমার ইলেকট্রন প্রবাহটা এই দিকে হতে হবে, ইলেকট্রনের প্রবাহ। তো এই দিকে যদি ইলেকট্রনের প্রবাহ হওয়া প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বা হতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি এই বেসটাকে যদি কোনো বেজে যদি কোনো সিগন্যাল দেই, মানে মানে আপ ডাউন সিগন্যাল দেই, তাহলে আমরা আউটপুটে কি দেখছিলাম,
আউটপুট থেকেও ওই ওই জাতীয় কি আপ ডাউন সিগন্যাল পাই, তাই না? কালেক্টর থেকে আউটপুট যদি করা হয় তো একই জাতীয় সিগন্যাল পাওয়া যায়। তো এটা কি একই জাতীয় সিগন্যাল পাওয়া যায়, প্লাস এটা অ্যাম্পলিফাইড সিগন্যাল, অ্যাম্পলিফিকেশন, অ্যাম্পলিফাই করে এই সিগন্যালটা আসে। আচ্ছা 17 জন। আচ্ছা এর আগের ক্লাস আপনারা কতজন করছিল টোটাল বলতে পারেন কেউ? স্যার 22 স্যার। 22 জন। আচ্ছা এখনো 5 জন, তাহলে কি হলো? 5 জন কোথায় থাকলো? এটা জয়েন করে না কেন? আচ্ছা তাহলে আমাদের কি বলতে হবে? স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স মানে কি? আমাদের বেসটাকে আমাদের একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট ভোল্টেজ এবং কারেন্ট অ্যাপ্লাই করতে হবে, মানে বেসটাকে নড়াচড়া করা যাবে না। বেজের যে কি আছে কারেন্টের ভেরিয়েশন বা ভোল্টেজের ভেরিয়েশন করা যাবে না। যদি ভোল্টেজের ভেরিয়েশন না করি, এই যে ইনপুটে যদি মানে বেজের যদি কোনো ভোল্টেজের ভেরিয়েশন না করে আমরা বেসটাকে কনস্ট্যান্ট রাখি, যে 1 ভোল্ট বেস মনে করলাম যে 1 ভোল্টে রাখছি, ঠিক তখন যদি আমরা একটা গ্রাফ আঁকি, গ্রাফ কিসের? গ্রাফটা হচ্ছে ধরেন একদিকে কারেন্ট, কোন কারেন্ট? হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি, আর আরেক দিকে হচ্ছে ভিসিই, হ্যাঁ ভিসিই কালেক্টর এমিটারের যে ভোল্টেজটা দেব। তো আমরা ভিবিবি বা বেস ভোল্টেজটাকে কি করছি? একটা কনস্ট্যান্ট রাখছি। তখন দেখা যায় কি, ধরেন এটা হচ্ছে আমরা 1 ভোল্টে রাখছি, 1 ভোল্ট, সরি এটা হবে অ্যাম্পিয়ার। তো ধরেন 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। তো এই পয়েন্টটা হচ্ছে আমরা কি করব, এটা এই পয়েন্টে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। 20 মিলি অ্যাম্পিয়ার পয়েন্ট কখন প্রবাহিত হবে? যখন আইবি বেস কারেন্টটাকে আমি কনস্ট্যান্ট ধরে রাখছি, আইবি ইকুয়াল টু নির্দিষ্ট ভ্যালু দিলাম, ধরেন 10 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখানে 10 মিলি অ্যাম্পিয়ারে যদি ফিক্স রাখি এবং আউটপুটে যদি এই যে কালেক্টর আর এমিটারের যে বায়াসিং যে ভোল্টেজ, এটাকে যদি হ্রাস বৃদ্ধি করি, এটাকে কিন্তু আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক বোঝাচ্ছি, ইনপুট ক্যারেক্টারিস্টিক বোঝাই, এটা আউটপুট ক্যারেক্টারিস্টিক, আউটপুট ক্যারেক্টারিস্টিক। তো এখানে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে দেখা যায় কি, আমি একটা নির্দিষ্ট পরিমাণ বেস কারেন্ট দিয়ে রাখছি, মানে বেস কারেন্ট বলতে কারেন্ট এবং ভোল্টেজ দুটাই তো একই সাথে কাউন্ট হবে। বেস কারেন্ট এবং বেস ভোল্টেজ দিয়েছি, দিয়ে কি করেছি আমি একটা নির্দিষ্ট মাত্রার ভোল্টেজ আমি বাড়াচ্ছি। এখানে কি যে মনে করেন এটা 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট, তারপরে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, এভাবে বাড়াতে থাকলাম, 5 ভোল্ট, 6 ভোল্ট। এখন দেখা যাচ্ছে কি আমি ভোল্টেজ যতই বাড়াই তখন কি হচ্ছে, কারেন্টটা কনস্ট্যান্ট আছে, এই যে 20 মিলি অ্যাম্পিয়ার, এই 20 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ট্রানজিস্টরের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে না। তো এই ক্যারেক্টারিস্টিক্সটাকেই বলা হয় স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, আজকে আপনাদের মনে হয় সময় শেষ। তো আগামীকাল আপনাদের নেক্সট বিষয়গুলো বোঝানো হবে। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এই দুটা পুরো বোঝানো হবে। তো ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছেন সবাই? জি স্যার। চ্যাট বক্সে এখানে দেখতেছি
21 জন অ্যাটেন্ডেন্স দেওয়া, অথচ আপনারা উপস্থিত আছেন হয়তো 17 জন, বাদ বাকি এই 4 জন কোথায় থেকে আসলো? নাকি এসে জয়েন করে এটা দিয়ে আবার চলে গেছে? হয়তো স্যার। জয়েন করে চলে গেছে স্যার, ব্যস্ত ছিল তো হয়তো বা। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। 6A হচ্ছে 6। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।